দণ্ডকরণ্যের একদিকে অনেক মুনি ঋষিদের আশ্রম ছিল। মুনিদের তপস্যার জন্য এই পরিবেশে ছিল শান্তি আর সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ। ওম শান্তি। দণ্ডকরণ্যের আরেক দিকে অনেকটা জায়গা জুড়ে ছিল বিশাল বাতাবি লেবুর বন। সেই বনে ছিল দুই অসুর ভাই, এক ভাইয়ের নাম ইম্বল, আরেক ভাইয়ের নাম বাতাবি। ইম্বল একখানি পাতার কুঠিতে তপস্বী সেজে বাস করত। হে শয়তানের প্রভু, আমাদের আরো শক্তি দিন, যাতে আমাদের পরিকল্পনা সফল হয়। ভাই ইম্বল, এবারের আমাদের কি পরিকল্পনা? কবে আমরা আমাদের ক্ষমতার প্রদর্শন করব? অপেক্ষা কর বাতাবি, আমাদের সময় আসছে। প্রথমে আমরা তাদের বিশ্বাস অর্জন করব। বসন্তের শেষে সেই লেবুর বন সবুজ পাতায়, লেবুর ফুলে এবং বাতাবি লেবুতে ছেয়ে যেত। কত যে পাখি, কত যে ভ্রমর, কত যে মৌমাছি সেই বনে গান গাইত, ফুলে ফুলে উড়ে বেড়াতো, পাতার ফাঁকে চাক বাঁধত, তার আর ঠিকানা নেই। সেই সময় দক্ষিণ দিকে ঋষিদের আশ্রম থেকে দলে দলে ক্ষত্রিয় কুমার সেই বনে বাতাবি লেবু পাড়তে আসতো। সারাদিন সেই লেবুর বনের তলায় তারা কচি ঘাসে শুয়ে পাখিদের গান শুনত এবং লেবু ফুলের মালা গাঁথত, কত খেলা খেলতো। তারপর সন্ধ্যার সময় আঁচল ভরে রাশি রাশি লেবু, সুগন্ধ লেবু ফুল ঘরে নিয়ে যেত। আহা, কি সুন্দর গন্ধ! এই লেবু কত ভালো! এই মালা মাকে উপহার দেব, তিনি খুব খুশি হবেন। চলো আমরা একসঙ্গে মালা গাঁথি, কত সুন্দর এই লেবু ফুলের মালা। যতদিন সেই বনে লেবু থাকতো ততদিন তারা প্রতিদিন আসতো, লেবু পেড়ে খেত, লেবু গাছের ফুল তুলত। অসুর ইম্বল তপস্বী সেজে বসে বসে সব দেখত, কিন্তু কিছুই বলতো না। হে প্রভু, আমাদের পরিকল্পনা সফল হোক। এই মানুষের বিশ্বাস আমাদের অর্জন করতে হবে। শীত পড়তে পড়তে যখন সব লেবু পাড়া হয়ে যেত, বনে আর একটি গাছেও লেবু থাকতো না, তখন গাছের সব পাখি উড়ে চলে যেত, ফুলের ভ্রমরেরাও চলে যেত। শীতের হাওয়ায় সবুজ পাতাগুলো সব ঝরে পড়ত এবং শিশিরে ঘাস ভিজে যেত। তখন শুরু হতো অসুরদের আসল খেলা। আজ আর একটি লেবুও পেলাম না, সব লেবু ফুরিয়ে গেছে। হ্যাঁ, সব শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব? ধৈর্য ধরো, আবার বসন্ত আসবে, তখন গাছে আবার অনেক লেবু ধরবে। সব লেবু শেষ হয়েছে, এবার আমাদের সময় এসেছে। এই মুহূর্তের জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছি। সেই সময় ভণ্ড তপস্বী ইম্বলের কুঠিরের সামনে যে মায়াবী বাতাবি লেবুর গাছটি রয়েছে, সেই বাতাবি লেবুর গাছে নতুন সবুজ পাতায় ভরে উঠত। থলো থলো ফুল, বড় বড় লেবুতে গাছটি ছেয়ে যেত। সেই গাছে কত পাখি গান গেয়ে উঠত, কত ভ্রমর গুনগুন করে বেড়াতে থাকতো। ভাই, আমাদের পরিকল্পনা সফল হচ্ছে। আমাদের মায়াবী বাতাবি গাছে দেখ, আবার নতুন করে ফল ধরেছে। হ্যাঁ বাতাবি, আমরা মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছি। এবার আমাদের শক্তি প্রদর্শন করতে হবে। ঠিক আছে ভাই, আমি আমাদের কাজের জন্য প্রস্তুত।
আমরা সেটাই করব যেটা আমরা বছরের পর বছর ধরে করে আসছি। সেই সময় ভণ্ড তপস্বী ইম্বল গুটি গুটি পায়ে গিয়ে আদর করে সেই ক্ষত্রিয় কুমারদের হাত ধরে মায়াবী বাতাবি লেবুর গাছের তলায় নিয়ে আসতো। ক্ষত্রিয় বালকগণ, তোমরা নিশ্চয়ই এই বনে বাতাবি লেবু পাওনি বলে খুবই দুঃখিত। তোমরা তোমরা চিন্তা করো না, আমার কাছে একটি বাতাবি লেবু গাছের সন্ধান রয়েছে, যেখানে এই শীতকালেও অনেক বড় বড় বাতাবি লেবুর ফল ফলে রয়েছে। হ্যাঁ, আমি আমি তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে চাই। তোমরা কি আমার সঙ্গে সেই জায়গায় যাবে? ক্ষত্রিয় বালকেরা রাক্ষসের ছলনা বুঝতে পারে না। তারা তার সঙ্গে তার কুঠির সামনে আসে। সেই তপস্বীরূপী রাক্ষস তাদেরকে পাকা পাকা বড় বড় লেবু পেড়ে তাদেরকে খেতে দেয়। তারা মনের আনন্দে তা খায়, কিন্তু হায়, তারা তো জানে না এই ক্ষত্রিয়, ভণ্ড ক্ষত্রিয়, এ ফল এক মায়াবী ফল। হ্যাঁ, এই নাও, তোমরা তোমরা এই সুগন্ধি লেবু খাও। এটা এটা খুব মিষ্টি। ধন্যবাদ, ধন্যবাদ মহারাজ। এই লেবু খুবই সুস্বাদু। আহা, কি অপূর্ব স্বাদ। যখন সন্ধে হয়ে আসতো, বন আধার হয়ে যেত, বাপ মায়ের কোলে ছোট ছোট সঙ্গীদের কাছে যাবার জন্য সেই ছোট ছোট ক্ষত্রিয় কুমারদের প্রাণ আকুল হতো, তখন সেই রাক্ষস ইম্বল ডেকে বলতো, কোথায় রে? আয় রে বাতাবি, বাইরে আয়। বাইরে আয় বাতাবি, বাইরে আয়। অমনি সেই ক্ষত্রিয় কুমারদের পেট চিরে বাতাবি লেবুর ভেতর থেকে মায়াবী বাতাবি রাক্ষস বাইরে বেরিয়ে আসতো। তারপর সেই দুই অসুর মনের আনন্দে সেই ক্ষত্রিয় কুমারদের রক্ত পান করত। তারপর তাদের সেই বনের মাটিতে পুঁতে রাখত এবং এক একটি ক্ষত্রিয় কুমার থেকে এক একটি লেবু গাছ হয়ে যেত। বাতাবি, আজকে আজকে আমাদের বনের এই ভোজ খুবই মজাদার। হ্যাঁ হ্যাঁ বাতাবি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু এই বনে আমাদের শিকার ধীরে ধীরে কমে আসছে। যারা বনের অন্য সব গাছের লেবু খেত, তারা যেমন মানুষ তেমনই থাকতো, কিন্তু যারা সেই ভণ্ড তপস্বীর কথায় ভুলে গিয়ে সেই মায়া গাছের মায়া ফল খেত, তাদের পেট চিরে রক্ত পান করে সেই দুই রাক্ষস লেবু বনে লেবু গাছ করে রাখত। এমনই করে সেই বনে কত যে লেবু গাছ হলো তার আর ঠিকানা নেই। শেষে তপবনে আর একটিও ক্ষত্রিয় কুমার রইল না। সেই দুই রাক্ষস সবাইকে খেয়ে ফেলল। ইম্বল আর বাতাবি দেখল বনে আর একটিও ক্ষত্রিয় কুমার নেই। তখন তারা সেই ক্ষত্রিয়দের খাবার পরামর্শ আঁটতে লাগলো। সারা রাত দুজনে পাতার কুঠিতে বসে মিটমিটে আলোয় ফিসফিস করে পরামর্শ চালালো। বাতাবি, বনে আর ক্ষত্রিয় কুমার নেই, আমাদের কি করতে হবে? আমাদের ক্ষত্রিয়দের আশ্রমে গিয়ে তাদের নিয়ে আসতে হবে, অন্যথায় আমাদের শিকার শেষ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস। আমি তপস্বী সেজে তাদের আশ্রমে যাব, আর তুই ভেড়া সেজে থাকবি।
ভোরবেলা ইম্বল যেমন তপস্বী ছিল তেমনই হলো, আর বাতাবি হলো শিং পাকানো মোটাসোটা একটা ভেড়া। সেই ভেড়াকে গাছে বেঁধে ইম্বল ক্ষত্রিয়দের আশ্রমে চলে গেল। প্রণাম, প্রণাম মহারাজ। আজ আমার বাপ মায়ের শ্রাদ্ধ। আপনাদের সবাইকে আমাদের আশ্রমে পায়ের ধুলো দিতে অনুরোধ করছি। ধন্যবাদ মহারাজ, আমরা নিশ্চয়ই আসব। আপনার বাপ মায়ের শ্রাদ্ধে আমাদের উপস্থিতি অবশ্যই থাকবে। হ্যাঁ, আমরা সবাই আসব। আজকের দিনটি বিশেষ হবে। ইম্বল ক্ষত্রিয়দের সঙ্গে এমনভাবে কথা বলল যে তারা কিছুতেই জানতে পারল না যে সে একটা রাক্ষস। তারা মনের আনন্দে তপবন শুদ্ধ সব ক্ষত্রিয় সেই দুই অসুর ইম্বল এবং বাতাবির আশ্রমে উপস্থিত হলো। আজকে আমরা মহাভোজ করব, মহাভোজ। আমাদের শিকার আমরা পেয়ে গেছি। ইম্বল আদর করে ক্ষত্রিয়দের তার নিজের আশ্রমে ডেকে নিয়ে গেল। লেবুর বনের মধ্যে সবুজ ঘাসের উপরে কুশাসনে তাদেরকে বসতে দিল। ক্ষত্রিয়রা কিছুই বুঝতে পারলেন না। মহারাজ, আমাদের আমাদের বনে এসে আপনাদের অভ্যর্থনা করতে পেরে আমি আনন্দিত। দয়া করে বসুন। ধন্যবাদ। এই বন সত্যিই মনোমুগ্ধকর। হ্যাঁ, খুবই সুন্দর পরিবেশ। আমাদের জন্য এটি সত্যি বিশেষ অভিজ্ঞতা। বাতাবি রাক্ষস গাছের তলায় ভেড়া হয়ে বাঁধা ছিল। ইম্বল তাকে কেটে যত্ন করে রেঁধে সেই ক্ষত্রিয়দের খেতে দিল। সেই লেবু গাছের তলায় বসেই ক্ষত্রিয়রা বাতাবি লেবুর মাংস খেতে লাগলেন। এবার দেখব কেমন মজা হয়। হ্যাঁ ভাই, এরা আমাদের ছলনা কিছুই বুঝতে পারছে না। বাহ, কি সুস্বাদু, কি সুস্বাদু এই মাংস খেতে। বাহ বাহ বাহ। হ্যাঁ, এমন মাংস আগে কখনো খাইনি। যেসব ক্ষত্রিয় বালকেরা বাতাবি গাছে পরিণত হয়ে গিয়েছিল তারা পাতা নেড়ে ডাল ঝুলিয়ে ক্ষত্রিয়দের সেই মাংস খেতে কত বারণ করলো, কিন্তু ক্ষত্রিয়রা এসব কিছুই বুঝতে পারলেন না। আনন্দ মনে তারা সেই মায়াবী মাংস খেতে লাগলেন। বাহ বাহ বাহ, কি সুস্বাদু এই মাংস খেতে। বাহ। তারপর যখন খাওয়া শেষ হলো, ক্ষত্রিয়রা চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, এমন সময় ইম্বল ডাকলো, কই রে, আয় রে আয়, বাতাবি বাইরে বেরিয়ে আয়। আয় বাতাবি, বাইরে বেরিয়ে আয়। অমনি সেই রাক্ষস বাতাবি দয়ার সাগর সেই ক্ষত্রিয়দের পেট চিরে হাসতে হাসতে বাইরে বেরিয়ে আসলো। কি আমাদের সঙ্গে ধোঁকা হয়েছে। আমাদের ভুল হয়েছে, আমরা ধোঁকায় পড়েছি। তারপর দুই ভাই সেই ক্ষত্রিয়দের রক্ত পান করে তাদের লেবু বনে লেবু গাছ করে রেখে দিল। সে বনে আর একটি মানুষও রইল না। সেই সুন্দর তপবন কাঁটা বনে ভরে গেল। পোষা হরিণ বুনো হয়ে বনে চলে গেল। ক্ষত্রিয়দের কুঠিতে বনের জন্তুরা বাসা বাঁধল। সেই দুই অসুর ক্ষত্রিয়দের তপবন একেবারে শ্মশান করে দিল।
আমাদের আমাদের পরিকল্পনা সফল হয়েছে বাতাবি। এবার এবার আমরা এই বনের একমাত্র অধিপতি। হ্যাঁ ভাই, এই বন এখন আমাদের। দিনে দুপুরে সেই বনে আর মানুষ যেত না। যদি কেউ সে বনে যেত তবে সেই দুই রাক্ষস তাকে ভুলিয়ে নিয়ে গিয়ে তার রক্ত পান করে সেই লেবু বনে লেবু গাছ করে রাখত। ক্রমে সেই লেবুর বন হাজার হাজার লক্ষ লক্ষ লেবু গাছে একেবারে মহা অরণ্য হয়ে উঠল। লেবুর পাতায় লেবুর কাঁটায় দিক বিদিক ছেয়ে গেল। মানুষ চলবার পথও রইল না আর। বাতাবি, আমাদের শিকার ফুরিয়ে যাচ্ছে, এখন আমরা কি করব? ভাই, আমরা একবার বনের জন্তুদের খোঁজ করি। হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক যাকে পাবো তাকেই ছিঁড়ে ছিঁড়ে খাবো। শীতকাল গিয়ে আবার বর্ষাকাল এলো। লেবু বনের মাথা সবুজ পাতায় ভরে উঠল। কচি ঘাসের উপর বড় বড় লেবু লতিয়ে পড়ল। লেবু ফুলের গন্ধে বন আমোদিত হলো। গাছে পাখি, চাকে মধু, ফুলের ভ্রমর আবার দেখা দিল। গাছে পাখিতে ভরে উঠল, ভ্রমর গুনগুন করে উঠল, মৌমাছি চাক বাঁধতে লাগলো। কিন্তু একটিও মানুষ, একটিও ক্ষত্রিয় কুমার সে বনে আর দেখা গেল না। দেখ বাতাবি, আমাদের বন কেমন সুন্দর হয়ে উঠেছে, কিন্তু কিন্তু মানুষ কোথায়? মানুষের যে আর দেখা মিলছে না। হ্যাঁ ভাই, কিন্তু আমাদের শিকার কই? আমরা এত সুন্দর বন তৈরি করেছি, অথচ মানুষই নেই। পাকা পাকা লেবু ডাল থেকে খসে পড়ে গেল। বাতাবি লেবুতে সবুজ ঘাস ভরে গেল, কিন্তু সে বনে একটি মানুষও আর এলো না। মানুষের আশায় নিরাশ হয়ে সেই দুই অসুর সেই নিঝুম লেবু বনে দিন রাত্রি মেঘের কর্মর, বৃষ্টির ঝড়ঝড়, ঝড়ের হুহু শব্দ শুনতে শুনতে যেন পাগল হয়ে উঠল। পেটের জ্বালায় অস্থির হয়ে পড়ল। যেদিকে যায়, যেদিকে তাকায়, সেদিকেই শুধু লেবুর গাছ, লেবুর বন, গাছের পর গাছ। যত মানুষ মেরেছে, যত ছোট ছোট ক্ষত্রিয় বালকদের তারা খেয়েছে, সবাই এক একটা লেবু গাছে পরিণত হয়ে গেছে। লেবুর পাতায়, লেবুর কাঁটায় দিক বেদিক ছেয়ে উঠেছে। এমন সময় একদিন রাক্ষসদের জম মহামুনি অগস্ত্য তীর্থ করে সেই দণ্ডকরণ্যে এসে দেখলেন সেখানে তপবন আর নেই, সেই ক্ষত্রিয়রাও নেই, এবং সেই শান্তশিষ্ট ক্ষত্রিয় কুমার বালকেরাও আর নেই। এই তপবনে এত পরিবর্তন কেন? কে এমন করেছে? পাতার কুটির ভেঙে পড়েছে, মাটির ঘরে ফাটল ধরেছে, ধানের ক্ষেত, কুশের বন, ফুলের বাগান কাঁটায় ছেয়ে গেছে। তপবন যেন শ্মশান হয়ে উঠেছে। মহামুনি অগস্ত্য সেই কাটার বনে ধ্যানে বসলেন। হে প্রভু, আমাকে সব জানান, এই তপবন কেন এমন শ্মশান হয়েছে? ক্ষত্রিয়দের কি হলো? অগস্ত্যমুনি ধ্যান করে সব জানতে পারলেন। তিনি বুঝলেন সেই দুই রাক্ষস ইম্বল ও বাতাবি এই সর্বনাশ করেছে। মহামুনি অগস্ত্য এক বুদ্ধ ব্রাহ্মণ সেজে লাঠি হাতে গুটি গুটি পায়ে ভর দিয়ে ভর সন্ধেবেলায় সেই বাতাবি লেবুর বনে দেখা দিলেন। এইবার আমি এই দুই রাক্ষসকে তাদের অপকর্মের ফল দেব। আমার তপবনকে আবার পুনরুজ্জীবিত করব।
বনের যত বাতাবি লেবুর গাছ ছিল তারা ডাল ঝুলিয়ে ডাল নেড়ে তাকে ফিরে যেতে বলল। গাছেরা কাঁটা ঘেরা মোটা ডালে তার পথ আগলে ধরল। গাছেরা তাকে ইশারায় জানাতে চায় যে এ পথে ভীষণ বিপদ আছে, কিন্তু অগস্ত্য মুনি এইসব দেখে বললেন, ভয় কিসের? আমি এসেছি আপনাদেরই রক্ষা করতে। তখন সেই মানুষের বন শান্ত হলো, পাতা নাড়া এবং ডাল দোলা বন্ধ হলো, কাটা ঘেরা লেবুর ডাল পথ ছেড়ে দিল। এতদিনে সেই বনে মানুষের গন্ধ পেয়ে সেই দুই রাক্ষসের মন চঞ্চল হয়ে উঠল। ভাই, অনেক দিন পর মানুষের গন্ধ পাচ্ছি আমাদের এই বনে। হ্যাঁ, চল আমরা আমাদের আবার সেই পুরনো কৌশল অবলম্বন করি। বাতাবি তখন সেই আগের মতন একটা ভেড়ার রূপ ধারণ করলো, আর ইম্বল তাকে গাছে বেঁধে তপস্বী সেজে অগস্ত্য মুনির কাছে গেল। তাকে আদর করে ঘরে এনে কুশাসনে বসতে দিল, তার হাত পা ধুয়ে তাকে জল খেতে দিল। মহারাজ, কি সৌভাগ্য আপনি আমার এই কুটিরে এসেছেন। মহারাজ, আজ আজ আমাদের আশ্রমে আপনাকে দেখে আমরা ধন্য। দয়া করে বসুন। হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ তপস্বী, আমি আপনার আতিথেয়তায় অভিভূত। তারপর যত্ন করে সেই মায়া ভেড়ার মাংস কলা পাতায় গাছের তলায় সেই অগস্ত্য মুনিকে খেতে দিল। অগস্ত্য মুনি খেতে লাগলেন। খাও খাও মহারাজ, খাও। তারপরে তো হবে আসল খেলা শুরু। এবার হবে আসল খেলা। কিন্তু রাক্ষস যত দেয় অগস্ত্য মুনি তত খান, তার খাওয়া আর শেষ হয় না। অবশেষে খেতে খেতে সেই ভেড়ার মাংস সবটুকু শেষ হয়ে গেল, এবং খাওয়ার শেষে যখন সব মাংস শেষ হলো তখন অগস্ত্য মুনি উঠে দাঁড়ালেন। ইম্বল তখন ডাকলো, কই রে, আয় রে বাতাবি, বাইরে আয়। বাইরে আয় বাতাবি, বাইরে আয়। কিন্তু বাতাবি আর বাইরে এলো না। ইম্বল যত ডাকাডাকি করলো তবু বাতাবি আর বাইরে এলো না। বাতাবি, বাতাবি, বাইরে আয়, বাইরে আয়। বাতাবি, তোর কি হলো? তুই বাইরে আসছিস না কেন? বাইরে আয়, বাইরে আয় বাতাবি, বাইরে আয়। তপস্বী, তোমার ভেড়া কোথায় গেল? অগস্ত্য মুনির পেটে আগুন জ্বলছিল, তাতেই বাতাবি পুড়ে ছাই হয়ে গেল। আমাকে বাঁচা, আমাকে বাঁচা ইম্বল, ইম্বল আমাকে বাঁচা। রাক্ষস ইম্বল ভাই বাতাবির শোকে পাগল হয়ে উঠল। ভয়ঙ্কর রূপ ধারণ করে আকাশ পাতাল হানতে হানতে অগস্ত্য মুনিকে গিলে ফেলার চেষ্টা করলো সে। কিন্তু অগস্ত্য মুনি কি সামান্য ক্ষত্রিয়? সে এক ঢোকে সাগরের সব জল পান করে ফেলেন। রাক্ষস কাছে আসতেই সে মন্ত্র বলে তাকে ভস্ম করে ফেললে। ভূতপ্রেত ভস্মনা স্বাহা। আমি মহামুনি অগস্ত্য, তোমার ধোঁকা আর চলবে না। রাক্ষসের পা থেকে মাথা পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেল। কতকটা ছাই হাওয়ায় উড়ে গেল, কিছুটা জলে ধুয়ে গেল, এক মুঠো রয়ে গেল। এই ছাই দিয়েই আমি এই বনের সব অভিশাপ দূর করব। সে
সেই ছাই মুঠোয় নিয়ে মহর্ষি অগস্ত্য সব লেবু গাছের তলায় ছড়িয়ে দিলেন। যেসব ক্ষত্রিয় কুমার লেবু গাছ হয়ে গিয়েছিল তারা আবার যেমন মানুষ ছিল তেমনি মানুষ হয়ে গেল। তোমরা আবার মানুষ হও, এই বনে শান্তি ফিরে আসুক। আবার সেই কাঁটায় ঘেরা তপবন পাতার কুঠির এবং মাটির ঘরে ছেয়ে গেল। ধানের ক্ষেত সোনার ধানে ভরে উঠল, ফুলের বাগানে ফুল ফুটে উঠল। ক্ষত্রিয় কুমারেরা আবার আগের মতো সেই লেবুর বনে লেবু পেড়ে এবং লেবুর ফুলের মালা গেঁথে মনের আনন্দে খেলা করে বেড়াতে লাগলো। রাক্ষসের ভয় আর রইল না।